আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইউনিট 1 এর চ্যাপ্টার 6 এর টাইপ 3 নিয়ে, অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তাহলে চলুন শুরু করা যাক। মূল ভিডিওটি শুরুর আগে চলুন এই টাইপ সংক্রান্ত সূত্রাবলী ও শর্টকাট টেকনিকগুলো জেনে নিই। প্রথম সূত্র, সিলিন্ডার বা রাইট সার্কুলার সিলিন্ডার বা যেটাকে আমরা সমবৃত্তভূমিক বেলুন বলতে পারি, এই সিলিন্ডারের তিনটা মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এখন একটা সিলিন্ডারের দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়, দুইটা হচ্ছে কি আর, দৈর্ঘ্য বা প্রস্থ দুইটাই কত, দুইটাই হচ্ছে আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইচ। অর্থাৎ একটা সিলিন্ডারের তিনটা মাত্রা, দৈর্ঘ্য আর, প্রস্থ আর উচ্চতা হচ্ছে এইচ থাকে। দ্বিতীয় সূত্র হচ্ছে একটি সিলিন্ডারের তিনটা তল থাকে, উপরে হচ্ছে বৃত্তাকার তল, নিচেরটা হচ্ছে বৃত্তাকার তল আর মাঝের অংশটা হচ্ছে বক্রতল। অর্থাৎ উপরে ও নিচে দুইটা বৃত্তাকার তল থাকে আর মাঝখানে যে তলটা থাকে সেটা হচ্ছে একটা বক্রতল। এখন এই সিলিন্ডারের তিনটা তলের ক্ষেত্রফল কি হবে? উপরের তলটাকে একটি বৃত্তাকার তল, যেটা রেডিয়াস হচ্ছে আর। এখন যেহেতু রেডিয়াস আর, সেহেতু উপরের এই তলের, অর্থাৎ উপরে এই যে বৃত্তাকার যে তলটা আছে সেটার ক্ষেত্রফল কত, পাই ইন্টু আর স্কোয়ার। আবার নিচের তলটাও একটি বৃত্তাকার তল, যেটা রেডিয়াস হচ্ছে আর, সুতরাং এই নিচের তলটার ক্ষেত্রফল কত, পাই ইন্টু আর স্কোয়ার। এখন এই মাঝখানের বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? এখন দেখুন, মাঝখানের এই যে বক্রতলটা, এই বক্রতলটাকে যদি আমি এইভাবে রাখি, অর্থাৎ এটাকে যে কোনো একটা রেখা বরাবর কেটে যদি এভাবে রাখি, তাহলে উচ্চতা তো এইচ এ থাকবে, আর এই আনুভূমিক দিকটা, অর্থাৎ আমি এখান থেকে কেটে যদি নিই, তাহলে এখান থেকে পুরাটা ঘুরে আবার এখানে আসলে যে ডিস্টেন্সটা হবে, অর্থাৎ টোটাল এই বৃত্তের যে পরিধির সমান যে দূরত্ব, সেটা হচ্ছে কত, 2 পাই আর। অর্থাৎ আমি যদি এখান থেকে কেটে নিই, তাহলে আমাদের আনুভূমিক দিকে দূরত্ব কত হবে, 2 পাই আর, আর উলম্ব দিকে যে দূরত্ব সেটা হচ্ছে এটার উচ্চতার সমান, অর্থাৎ এইচ এর সমান। তাহলে আমাদের এই বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 2 পাই আর ইন্টু এইচ। অর্থাৎ আমাদের এই যে সিলিন্ডার বা সমবৃত্তভূমিক বেলুন, এইটার বক্রতলের ক্ষেত্রফল কি, 2 পাই আর ইন্টু এইচ। এখন সমবৃত্তভূমিক সিলিন্ডারের সবগুলো তলের ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া কি হবে, এই তিনটা যদি আমি যোগ করি তাহলে টোটাল সারফেস এরিয়া পাবো। তিনটা কি, উপরেরটা হচ্ছে একটা বৃত্তাকার তল, অর্থাৎ উপরে যে বৃত্তাকার তলটা আছে সেটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, প্লাস নিচেরটাও বৃত্তাকার তল, যেটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, প্লাস আমাদের মাঝখানে যে বক্রতল 2 পাই ইন্টু আর ইন্টু এইচ। তাহলে টোটালটা কত হলো, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। অর্থাৎ এই সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কি, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 5 নম্বর সূত্র হচ্ছে আয়তন, অর্থাৎ এই সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভেতরে টোটাল যে পরিমাণ জায়গা আছে সেটাই হচ্ছে তার আয়তন। আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। মনে রাখবেন কিভাবে, দেখেন এই যে ভূমি, এই ভূমির ক্ষেত্রফল কি বলুন তো, ভূমি যেহেতু বৃত্তাকার সেহেতু এই ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইচ। এখন এই দুইটাকে যদি গুণ করি তাহলে টোটাল কত হয়, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। অর্থাৎ আমাদের এই সিলিন্ডারের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল ইন্টু এইচ মানে উচ্চতা। আশা করি সিলিন্ডার বা রাইট সার্কুলার সিলিন্ডার সংক্রান্ত এই সূত্রগুলো বুঝতে পেরেছেন। আমরা ম্যাথ করি তাহলে এই সূত্রগুলো আরো ক্লিয়ার হবে। প্রবলেম 1, 6 সেন্টিমিটার ব্যাস ও 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটি রাইট সার্কুলার সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার, তো ব্যাস মানে কত, 2 আর, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর 5 সেন্টিমিটার উচ্চতা, তার মানে এটা কিসের ভ্যালু দেওয়া আছে, এইচ, অর্থাৎ উচ্চতাকে আমরা এইচ ধরলাম, তাহলে এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলকে আমরা এ ধরলাম, তাহলে এখন আমাদের এ এর ভ্যালুটা বের করতে হবে। এখন আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই, 2 পাই ইন্টু আর, আর এর ভ্যালু কত, দেখেন 2 আর ইকুয়াল টু 6 দেওয়া আছে, 2 আর ইকুয়াল টু কত, 6। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু কত পাই, 6/2 ইকুয়াল টু কত, 3। অর্থাৎ আমরা এই সিলিন্ডারটির রেডিয়াস কত পেলাম, 3। তাহলে আমি আর এর পরিবর্তে এখানে 3 বসাই দিলাম, আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, 5। তাহলে এইচ এর পরিবর্তে এখানে 5 বসাই দিলাম। তাহলে টোটাল কত হলো, 3 × 6 6 পাই ইন্টু 5 আর 3 8, অর্থাৎ 6 8 48 পাই হচ্ছে আমাদের এই সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 2, what is the volume of a right circular cylinder with a radius 2 and a height 4? অর্থাৎ একটা রাইট সার্কুলার সিলিন্ডারের রেডিয়াস, অর্থাৎ আর এর ভ্যালু দেওয়া আছে 2, আর হাইট অর্থাৎ এইচ এর ভ্যালু দেওয়া আছে 4। এখন ওই রাইট সার্কুলার সিলিন্ডারটির ভলিউম বের করতে হবে, অর্থাৎ ভি এর মান আমাদের বের করতে হবে। এখন আমরা কি জানি, আমরা জানি একটি রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম ইকুয়াল টু কত হয়, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই ইন্টু আর এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, 2, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, 4।
তাহলে এখানে কত হলো 2 × 4 4 × 4 = 16 16 পাই। অর্থাৎ এই রাইট সার্কুলার সিলিন্ডারটির ভলিউম কত হবে 16 পাই। অর্থাৎ অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রবলেম 3, এ রাইট সার্কুলার সিলিন্ডার হ্যাজ ভলিউম 24 পাই। অর্থাৎ একটি রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম অর্থাৎ ভি এর মান কত দেওয়া আছে 24 পাই অর্থাৎ 24 পাই। এখন আমাদের কোয়ান্টিটি এতে কি বলছে, দ্য হাইট অফ দ্য সিলিন্ডার, অর্থাৎ এই সিলিন্ডারটার হাইট কত হবে, অর্থাৎ এইচ এর ভ্যালু কত হবে। আবার কোয়ান্টিটি বি তে কি বলছে, দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার, অর্থাৎ এই সিলিন্ডারটির রেডিয়াস কত হবে, অর্থাৎ আর এর ভ্যালু কত হবে। অর্থাৎ আমাদের কোয়ান্টিটি এ তে এইচ এর ভ্যালু আর কোয়ান্টিটি বি তে আর এর ভ্যালু বসবে। এখন আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডারটির ভলিউম। এখন আমরা কোনো রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম কি জানি, ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে ভি এর পরিবর্তে দেওয়া আছে কত 24 পাই। এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। এখন উভয় পাশ থেকে যদি পাই পাই কাটাকাটি করি তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু কত লিখতে পারি 24। এখন দেখুন এই আর স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 24, এখান থেকে কিন্তু আমরা আর এর ভ্যালু বা এইচ এর ভ্যালু কত সেটা স্পষ্ট বলতে পারবো না, যেহেতু আর আর এইচ সম্পর্কে কিছু বলা নেই যে এগুলা কি ইন্টিজার হবে নাকি দশমিক হবে নাকি ফ্র্যাকশন হবে, এরকম কিছু কিন্তু বলা নেই। সুতরাং আর এর ভ্যালু কিন্তু পূর্ণ সংখ্যা, দশমিক বা অন্য যে কোনো সংখ্যা কিন্তু হতে পারে। অর্থাৎ এখানে আর আর এইচ এর কিন্তু যে কোনো ভ্যালু হতে পারে। এমন হতে পারে যে আর আর এইচ এর ভ্যালু দুইটা সমান, আবার এমন হতে পারে যে আর এর ভ্যালুটা বড়, আবার এমন হতে পারে এইচ এর ভ্যালুটা বড়। অর্থাৎ এইখান থেকে আমরা এইচ আর আর এর ভ্যালু সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য বলতে পারবো না। যে কোনোটা বড় হতে পারে, যে কোনোটা ছোট হতে পারে, আবার চাইলে দুইটা সমানও হতে পারে। অর্থাৎ এটার অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে ডি, অর্থাৎ রিলেশনশিপ ক্যান নট ডিটারমিন। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 4, if a solid right circular cylinder with height 9 and radius 2 is cut as shown into 3 new cylinder S of equal and uniform height, how much new surface area is created? অর্থাৎ এখানে বলা আছে যে প্রথম চিত্রে একটি রাইট সার্কুলার সিলিন্ডার দেওয়া আছে, যেটির হাইট অর্থাৎ এইচ এর ভ্যালু দেওয়া আছে 9 আর যেটি রেডিয়াস অর্থাৎ আর এর ভ্যালু দেওয়া আছে কত 2। অর্থাৎ এখানে এইচ হচ্ছে 9 আর আর হচ্ছে 2। এখন এইটাকে এমন ভাবে কাটা হলো যে নতুন তিনটা সিলিন্ডার তৈরি হলো, যেটার প্রত্যেকের হাইট হচ্ছে ইকুয়াল। যদি নতুন তিনটা সিলিন্ডারের হাইট ইকুয়াল হয় তাহলে আমাদের টোটাল সারফেস এরিয়া কি পরিমাণ বাড়লো সেটা বের করতে হবে। অর্থাৎ আমাদের যে নতুন তিনটা সারফেস এরিয়া মাইনাস অরিজিনালটা সারফেস এরিয়া, এই ভ্যালুটা কত হবে সেটা আমার বের করতে হবে। এখন আমরা অরিজিনালটার সারফেস এরিয়া ধরে নিলাম A1। এখন আমরা কোনো রাইট সার্কুলার সিলিন্ডারের সারফেস এরিয়া কি জানি, সারফেস এরিয়া ইকুয়াল টু আমরা জানি হচ্ছে সারফেস এরিয়া যদি আমরা A1 ধরি তাহলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখন এখানে আর আর এইচ এর ভ্যালু বসালে আমরা কি পাই, আর এর পরিবর্তে দেওয়া আছে হচ্ছে 2 আর এইচ এর পরিবর্তে দেওয়া আছে কত 9। তাহলে এখানে টোটাল কত হয় 9 আর 2 11 ইন্টু 4, তাহলে 4 11 44 44 পাই। অর্থাৎ আমাদের প্রথম চিত্রের যে রাইট সার্কুলার সিলিন্ডারটি আছে এটার টোটাল সারফেস এরিয়া হচ্ছে 44 পাই। এখন আমরা দ্বিতীয় চিত্রের অর্থাৎ এই যে তিনটা নতুন সিলিন্ডার তৈরি হলো, এই তিনটা নতুন সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়াটা কত সেটা বের করব। এটা ধরলাম আমরা A2। এখন আমরা নতুন উৎপন্ন তিনটা রাইট সার্কুলার সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া বের করব। এখন এই তিনটা রাইট সার্কুলার সিলিন্ডারের প্রত্যেকের হাইট একই, আবার প্রত্যেকের রেডিয়াসও কিন্তু একই। যেহেতু প্রত্যেকের রেডিয়াস একই, সেটা কত, সেটা অবশ্যই কিন্তু 2। রেডিয়াস কত 2 আর হাইট কত, হাইট কিন্তু 3 হবে, কারণ টোটাল হাইট যেহেতু 9 তাহলে প্রত্যেকটার হাইট কত করে হবে 3। এখন যেহেতু প্রত্যেকটা রেডিয়াস এবং প্রত্যেকটার হাইট হচ্ছে একই, তার মানে প্রত্যেকটা সারফেস এরিয়া কিন্তু একই হবে। তাহলে আমি এই দ্বিতীয় চিত্রের এই তিনটা সিলিন্ডারের টোটাল সারফেস এরিয়া যদি A2 ধরে নিই তাহলে A2 এর ভ্যালু কি হবে 3 ইন্টু যে কোনো একটা সারফেস এরিয়া। এখন 3 ইন্টু যে কোনো একটা সারফেস এরিয়া কি হবে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে 2 পাই ইন্টু আর, আর মানে কত, আর মানে কিন্তু 2 ইন্টু আর প্লাস এইচ, এইচ মানে কত 3। অর্থাৎ 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ আমাদের যে মূল সূত্র ছিল সেই সূত্র অনুসারে আমি বসালাম। আর 3 গুণ দিলাম কেন, কারণ আমি তিনটার সারফেস এরিয়া একসাথে বের করতেছি। তাহলে টোটাল এখানে কত হয় 3 আর 2 5, 5 দুগুণ 10 দুগুণ 20, 3 করে 60। তাহলে আমাদের দ্বিতীয় চিত্রের তিনটা নতুন উৎপন্ন একই উচ্চতার সিলিন্ডারের সারফেস এরিয়া টোটাল কত পেলাম 60 পাই। তাহলে আমাদের সারফেস এরিয়া কত বাড়লো, ধরেন আমাদের ডেল এ পরিমাণ বাড়লো, তাহলে এটার ভ্যালু কিভাবে পাবো A2 মাইনাস A1। তাহলে এখান থেকে আমি কত পাই 60 পাই মাইনাস 44 পাই, তার মানে হচ্ছে কত 16 পাই। অর্থাৎ আমাদের সারফেস এরিয়া কি পরিমাণ বাড়লো 16 পাই পরিমাণ। অর্থাৎ আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে দুইটা সারফেস এরিয়া তো একই হওয়ার কথা, কারণ একটাকে কেটে যেহেতু আমি তিনটা বানালাম তাহলে সারফেস এরিয়া আলাদা হবে কেন। দেখুন সারফেস এরিয়া বাড়ার কারণ আছে।
আমার উপরের অংশটা আর নিচের অংশটা কিন্তু এখানে সেম আছে, অর্থাৎ উপরের এই অংশের যে ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল, আবার নিচের এই অংশের ক্ষেত্রফল এবং এই অংশের ক্ষেত্রফল কিন্তু একই আছে। বাট দেখেন এইখানে যে নতুন অংশটা তৈরি হলো, আবার এইখানে যে নতুন অংশটা তৈরি হলো, আবার এইখানে যে নতুন অংশটা তৈরি হলো এবং এইখানে যে নতুন অংশটা তৈরি হলো, এই চারটা অংশ অর্থাৎ এই নতুন যে চারটা বৃত্তাকার সারফেস, এই চারটা বৃত্তাকার সারফেস কিন্তু আমাদের প্রথম চিত্রে ছিল না। মূলত এই চারটা বৃত্তাকার সারফেসেরই এরিয়া হচ্ছে কিন্তু বাড়ছে। আর প্রত্যেকটা বৃত্তাকার সারফেসের এরিয়া কি ছিল? আমরা বৃত্তের এরিয়া কি জানি? পাই ইন্টু আর স্কোয়ার জানি না? তাহলে পাই ইন্টু 2 এর স্কোয়ার। তার মানে এখানে কত ছিল? 4 পাই। অর্থাৎ আমাদের এই প্রত্যেকটা বৃত্তাকার সারফেস এরিয়া কত ছিল? 4 পাই। এখন আমাদের এখানে যেহেতু চারটা বৃত্তাকার সারফেস বেড়েছে, তাহলে আমাদের টোটাল সারফেস এরিয়া কত বাড়বে? 4 পাই ইন্টু 4, অর্থাৎ টোটাল আমাদের 16 পাই পরিমাণ বাড়বে। সেটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার আসছে। অর্থাৎ এইখানেই চারটা নতুন বৃত্তাকার সারফেস তৈরি হলো, যেটা টোটাল ক্ষেত্রফল কত? 16 পাই। অর্থাৎ আমাদের এই 16 পাই পরিমাণে কিন্তু বাড়লো। আর বাকি যে তিনটা অংশ, অর্থাৎ উপরেরটার সাথে মিল আছে, নিচেরটা একই আছে, আর বক্রতলের ক্ষেত্রফল তো সেমই আছে। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। Problem 5. Water is poured into an empty cylindrical tank at a constant rate. In 10 minutes, the height of the water increased by 7 feet. The radius of the tank is 10 feet. What is the rate at which the water is poured? অর্থাৎ একটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কটি 10 মিনিটে পানি পূর্ণ হয়। এখন একটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক যদি 10 মিনিটে পানি পূর্ণ হয়, যে ট্যাঙ্কটির রেডিয়াস দেওয়া আছে কত? যে ট্যাঙ্কটির রেডিয়াস দেওয়া আছে কিন্তু 10 ফিট, অর্থাৎ আর এর ভ্যালু দেওয়া আছে 10 ফিট। অর্থাৎ এখানে বলা আছে একটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক 10 মিনিটে পানি পূর্ণ হয়, অর্থাৎ 10 মিনিট এটা হচ্ছে টাইম। এই টাইমে এই 10 মিনিটে সেটি পানি পূর্ণ হয়, যেটির উচ্চতা হচ্ছে 7 ফিট। অর্থাৎ এই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের উচ্চতা অর্থাৎ এইচ হচ্ছে 7 ফিট, আর এই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কটির রেডিয়াস হচ্ছে 10 ফিট, অর্থাৎ আর এর ভ্যালু কত? 10 ফিট। এখন আমাদের বের করতে হবে যে কোন রেটে হচ্ছে এই পানি পূর্ণ হয় এই ট্যাঙ্কটিতে, অর্থাৎ এই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কে যে পানি পূর্ণ হচ্ছে সেই পানি পূর্ণ হওয়ার রেটটা কত। এখন দেখুন আমার 10 মিনিটে এই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কটি কিন্তু পানিতে ভরে যায়। তাহলে আমাদের এখন নাও 10 মিনিটে টোটাল কি পরিমাণ পানি পূর্ণ হয়? 10 মিনিটে পূর্ণ হয়, তাহলে 10 মিনিটে কি পরিমাণ পানি পূর্ণ হয়? ওই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের ভলিউমের সমান। সেটা কত? পাই ইন্টু আর স্কোয়ার এইচ। তাহলে এখন আমাদের আর এর ভ্যালু কত দেওয়া আছে? 10। তাহলে 10 এর স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু কত দেওয়া আছে? এইচ এর ভ্যালু দেওয়া আছে 7। তাহলে টোটাল এখানে কত হলো? 100 ইন্টু 7, 700 পাই ফিট কিউব। অর্থাৎ আমাদের 10 মিনিটে টোটাল 700 পাই কিউবিক ফিট পানি পূর্ণ হয় ওই ট্যাঙ্কে। অর্থাৎ ওই ট্যাঙ্কের আয়তন হচ্ছে কত? 700 পাই কিউবিক ফিট। এখন এই 700 পাই কিউবিক ফিট পানি পূর্ণ হয় কিন্তু 10 মিনিটে, কিন্তু আমাদের বের করতে হবে 1 মিনিটে কতটুকু পানি পূর্ণ হয়। অর্থাৎ আমাদের রেট বের করতে বলছে কিসে? পার মিনিটে। অর্থাৎ প্রতি মিনিটে কি পরিমাণ পানি পূর্ণ হয় সেটা আমার বের করতে হবে। এখন 10 মিনিটে যদি 700 পাই পরিমাণ পানি পূর্ণ হয়, তাহলে আমাদের 1 মিনিটে কি পরিমাণ পূর্ণ হবে? 1 মিনিটে পূর্ণ হয় কত? 700 পাই ডিভাইডেড বাই কত? 10 কিউবিক ফুট। তাহলে এখান থেকে কত আসে? 70 পাই কিউবিক ফিট। অর্থাৎ আমাদের অপশন ই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন এখানে একটা কথা বলে রাখি, আমাদের অ্যান্সারটা যদি কিউবিক ফিট পার মিনিট না বলে কিউবিক ফিট পার সেকেন্ড বলতো, তখন কিন্তু আমরা এই যে 1 মিনিটে 70 পাই বের করছি, এটাকে কিন্তু আবার 60 দিয়ে ভাগ করতে হতো। কেন? কারণ 60 সেকেন্ড সমান 1 মিনিট। অর্থাৎ আমাদের যদি অ্যান্সারটা মিনিটে বলে তাহলে আমরা মিনিটে বের করব, আর যদি সেকেন্ডে বলে তাহলে আমরা 60 দিয়ে ভাগ করে সেকেন্ডে বের করব। অর্থাৎ এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমাদের রেটটা কিসে বের করতে বলতেছে, এটা মিনিট, সেকেন্ড নাকি ঘন্টা। যে এককে বের করতে বলবে আমাদের কিন্তু সেই এককে বের করতে হবে, তা না হলে কিন্তু অ্যান্সার মিলবে না। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। Problem 6. A cylinder has a surface area of 360 pi and is 3 unit tall. What is the diameter of the cylindrical circular base? অর্থাৎ একটা সিলিন্ডার দেওয়া আছে যার সারফেস এরিয়া হচ্ছে 360 পাই। অর্থাৎ আমাদের a এর ভ্যালু দেওয়া আছে কত? 360 পাই। আর 3 ইউনিট টল মানে কি? আমাদের h এর ভ্যালু দেওয়া আছে কত? 3 ইউনিট লম্বা, বা যেটাকে আমরা উচ্চতা বলি। এখন আমাদের বের করতে হবে হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার মানে কত? 2r এর ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা কি জানি? নাও আমরা a এর সূত্র কি জানি? অর্থাৎ টোটাল সারফেস এরিয়া 2 পাই r ইন্টু r প্লাস h। এখন a এর পরিবর্তে এখানে কত দেওয়া আছে? 360 ইন্টু পাই, এটা ইকুয়াল টু কত হবে? 2 পাই r ইন্টু r প্লাস h। এখন আমরা চাইলে এখানে h এর পরিবর্তে 3 লিখে দিতে পারি, তাহলে আমাদের এক লাইন ক্যালকুলেশন কম হবে। এখন যদি অবশ্যই কাটাকাটি করি, পাই পাই কাটাকাটি গেল, আর 2 আর 360 কাটাকাটি করলে 180। তাহলে আমাদের এখানে কত হয়? 180 ইকুয়াল টু
আর স্কোয়ার প্লাস 3r, আমি আর দিয়ে ভেতরে গুণ করে দিয়েছি, তাহলে আর ইন্টু আর মানে আর স্কোয়ার, আর 3 ইন্টু আর মানে কত 3r। এখন আমি 180টাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে বাম পাশে 0 থেকে আর ডান পাশে আর স্কোয়ার প্লাস 3r মাইনাস 180 হয়। এখন আর স্কোয়ার প্লাস 3r মাইনাস 180কে মিডল ব্রেক করতে হবে, তাহলে কিভাবে করব? আর স্কোয়ার প্লাস 3r কে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমাদের যোগ বিয়োগ করলে 3 হয় আর গুণ করলে মাইনাস 180 হয়। কিভাবে? আমরা 15 আর 12 নিতে পারি, অর্থাৎ 15 আর মাইনাস 12 আর। কেন? কারণ 15 থেকে 12 বিয়োগ করলে 3 হয়, আর 15 আর মাইনাস 12 গুণ করলে 180 হয়। তাহলে আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার প্লাস 3r এর পরিবর্তে 15 আর মাইনাস 12r আর মাইনাস 180 তো থাকবেই, এটা ইকুয়াল টু 0। অর্থাৎ আমাদের বাম পাশে যে 0 ছিল সেটাকে আমি ডান পাশে লিখছি। এখন যদি আমি আর কমন নিই, তাহলে আর প্লাস 15 হয়, মাইনাস যদি 12 কমন নিই, তাহলে আর মাইনাস মাইনাসে প্লাস 15, এটা ইকুয়াল টু কত? 0। তাহলে এখন আমাদের কত হয়? আর প্লাস 15 আছে, তাহলে আর প্লাস 15 হবে, আর আর মাইনাস 12 হবে, আর মাইনাস 12, এটা ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমি আর এর ভ্যালু কি পাই? প্রথমটা ইকুয়াল টু 0 বসালে মাইনাস 15 পাই, আর দ্বিতীয়টা ইকুয়াল টু 0 বসালে 12 পাই। অর্থাৎ আর এর ভ্যালু একটা আসে মাইনাস 15 আর একটা আসে হচ্ছে 12। এখন আর এর ভ্যালু মাইনাস 15 গ্রহণযোগ্য কিনা? আর কিন্তু রেডিয়াস, তো রেডিয়াস কখনো নেগেটিভ হয়? হয় না, সেহেতু আমাদের এই মাইনাস 15 কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে হচ্ছে আমাদের আর এর গ্রহণযোগ্য ভ্যালু কত হবে? 12। তাহলে আমাদের ডায়ামিটার বা 2r এর গ্রহণযোগ্য ভ্যালু কত হবে? 2 ইন্টু 12 অর্থাৎ 24। অর্থাৎ আমাদের এই যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটির সার্কুলার বেসের ডায়ামিটার কত হবে? 24। অর্থাৎ আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 7. When a cylindrical tank is filled with a water at a rate of 22 cubic meters per hour, the level of water in the tank rises at a rate of 0.7 meters per hour. Which of the following best approximate the radius of the tank in meters? অর্থাৎ আমাদের এখানে বলা আছে একটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক আছে, যে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কে টোটাল 22 কিউবিক মিটার পানি ধরে। অর্থাৎ এই 22 হচ্ছে আমাদের ভলিউম, ভি এর মান। কারণ কি? একটি ট্যাঙ্কে, একটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক যদি হয় বা অন্য যে কোনো ট্যাঙ্ক হলে, সেই ট্যাঙ্কে কি পরিমাণ পানি ধরে? তার ভলিউমের সমান পানি ধরে। এখন এই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কটির আমাদের রেডিয়াস বের করতে হবে, অর্থাৎ আর এর ভ্যালু বের করতে হবে, যেখানে আমাদের এই ট্যাঙ্কটির এইচ দেওয়া আছে কত? 0.7 মিটার। আমি জটিলতা এড়ানোর সুবিধার্থে কিন্তু এই সবগুলা ভ্যালু থেকে কিন্তু পার আওয়ার কথাটা বাদ দিছি। অর্থাৎ এখানে দেখেন পার আওয়ার ছিল, এখানেও কিন্তু পার আওয়ার ছিল। আমি টোটালটাও এখানে ধরে নিছি যাতে ক্যালকুলেশন সুবিধা হয়। তাহলে আমরা কি জানি? যে আমরা জানি একটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের ভলিউম ইকুয়াল টু কি হয়? পাই ইন্টু আর স্কোয়ার এইচ। এখন এখানে ভি এর পরিবর্তে কত দেওয়া আছে? 22। এখন পায়ের পরিবর্তে আমরা কত লিখতে পারি? 3.14ও লিখতে পারি, আবার পায়েও লিখতে পারি, আবার 22/7ও লিখতে পারি। 22/7 কেন লিখছি? কারণ বাম পাশে 22 এর সাথে মেলানোর জন্য। অর্থাৎ পায়ের ভ্যালু আপনি 3.14ও লিখতে পারেন, আবার শুধু পায় আকারেও রাখতে পারেন, আবার 22/7ও লিখতে পারেন, আবার 3.1416ও লিখতে পারেন। এখন আর এর ভ্যালু তো দেওয়া নেই, এটা আমরা বের করব। তাহলে আর স্কয়ার লিখে দিলাম, আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে? 0.7। অর্থাৎ এইচ এর ভ্যালুটা কত দেওয়া আছে? এইচ এর ভ্যালু দেওয়া আছে 0.7। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে কি পাই? এই 22 আর 22 কাটাকাটি করলাম, আর এই 7 আর এই 0.7 কাটাকাটি করলে আমাদের নিচে কত হয়? 10 হয়। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম আর স্কয়ার ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত পেলাম? √10। অর্থাৎ আমরা এই যে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কটি ছিল, এই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কটির রেডিয়াস পেলাম √10। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন আপনারা যদি এখানে পায়ের ভ্যালুর পরিবর্তে 3.14 বসাই দিতেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের রেডিয়াসের একটা মান দশমিকে আসতো। এখন রেডিয়াসের মানটা দশমিকে যে ভ্যালুটা আসতো, সেটা দেখা যাচ্ছে আমাদের √10 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু হতো। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যান্সার বি পেতেন। আপনারা পায়ের ভ্যালু 22/7 লিখেন আর 3.14 লিখেন, যেটা লিখেন অ্যান্সার কিন্তু বি আসতো। তবে আমি 22/7 লিখছি কাটাকাটি করার সুবিধার্থে। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। Problem 8. A certain cake recipe states that the cake should be baked in a pan 8 inches in diameter. If Salma wants to use the recipe to make a cake of the same depth but 12 inches in diameter, by what factor should she multiply the recipe ingredient? অর্থাৎ একটি রেসিপি আছে যেটি হচ্ছে 8 ইঞ্চি ডায়ামিটারের একটি প্যানকেকের। এই 8 ইঞ্চি ডায়ামিটার মানে কি? এটা হচ্ছে 2 ইন্টু R1 এর ভ্যালু। আমি এটাকে R1 কেন ধরলাম? কারণ এখানে দুইটা রেডিয়াস আছে, এই কারণে আমি প্রথমটাকে R1 ধরে নিলাম আর দ্বিতীয়টাকে R2 ধরবো। অর্থাৎ আমাদের এখানে এই 2 R1 এর ভ্যালু কত দেওয়া আছে? 8 ইঞ্চি ডায়ামিটার। ডায়ামিটার এই জন্য কিন্তু আমরা এখানে 2 দিছি, এটা কিন্তু রেডিয়াস না। এখন আমাদের রেসিপি দেওয়া ছিল 8 ইঞ্চি ডায়ামিটারের কেক, কিন্তু সালমা আমাদের তৈরি করবে কত ইঞ্চি ডায়ামিটারের কেক? 12 ইঞ্চি ডায়ামিটারের।
তাহলে এই 12 কিসের ভ্যালু? এটাকে আমরা 2 ইন্টু R2 এর ভ্যালু ধরতে পারি। এখন এই 12 ইঞ্চি ডায়ামিটারের কেকের জন্য তাকে যে মূল রেসিপিতে যে পরিমাণ উপাদানগুলো দেওয়া ছিল তার সাথে কত গুণ করা লাগবে, অর্থাৎ কত গুণ করলে তার 12 ইঞ্চি ডায়ামিটারের কেকটা তৈরি হবে। এখন দেখুন প্রথম কেকে কি পরিমাণ উপাদান ছিল এটা আমরা বুঝবো কি করে? প্রথম কেকের আয়তন বের করে। আবার দ্বিতীয় কেকে কি পরিমাণ উপাদান ছিল সেটা আমরা বুঝবো কি করে? দ্বিতীয় কেকের আয়তন বের করে। অর্থাৎ আমাদের প্রথমে দুইটা কেকেরই আয়তন বের করতে হবে, তারপর দ্বিতীয় কেকের আয়তনকে আমরা প্রথম কেকের আয়তন দিয়ে ভাগ করব, করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এখানে দুইটা কেক সম্পর্কে বলা আছে, কিন্তু এই দুইটা কেকের উচ্চতা সম্পর্কে কিন্তু বলা নেই। প্রত্যেকটা কেকেরই রেডিয়াস দেওয়া আছে কিন্তু কোনো কেকেরই উচ্চতা দেওয়া নেই, কিন্তু বলা আছে কি সেম ডেপথ। যেহেতু সেম ডেপথ বলা আছে এর মানে দুইটা কেকেরই উচ্চতা সমান হবে। আমি ধরে নিলাম দুইটা কেকেরই উচ্চতা সমান এবং এই উচ্চতাটা হচ্ছে h। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কেকের ভলিউম কি হবে? আমাদের ফার্স্ট কেক ভলিউম, যেটাকে আমরা v1 ধরতে পারি, এই ভলিউমটা কি হবে? পাই ইন্টু r1 স্কোয়ার ইন্টু কত h। r1 কেন? যেহেতু প্রথম কেক। তাহলে পাই ইন্টু r1 এর ভ্যালু কত? দেখেন এখানে 2r1 মানে কিন্তু 8, 2r1 ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে r1 এর ভ্যালু কত হবে? 8/2, তার মানে হচ্ছে 4। অর্থাৎ আমাদের যে অরিজিনাল যে রেসিপিটা ছিল সেই রেসিপিতে যে কেকটা ছিল সেটা রেডিয়াস কত? 4। তাহলে আমাদের এখানে r1 এর পরিবর্তে কত বসবে? 4। তাহলে 4 এর স্কোয়ার ইন্টু h। তাহলে টোটাল এখানে কত হলো? 16 পাই ইন্টু h। আবার আমরা যদি দ্বিতীয় কেকের ভলিউম বের করি তাহলে এগেইন সেকেন্ড কেক ভলিউম, এটাকে ধরলাম v2। তাহলে এটা কি হবে? পাই ইন্টু r2 স্কোয়ার ইন্টু h। তাহলে এখান থেকে আমি পাই ইন্টু r2, r2 এর পরিবর্তে কত পাবো? দেখুন 2 ইন্টু r2, এটার ভ্যালু কত দেওয়া আছে? 12। তাহলে এখান থেকে r2 এর ভ্যালু কত পাবো? 12/2। এটা ইকুয়াল টু কত? 6 আসে। আর r2 এর ভ্যালু 6 যদি এখানে বসাই তাহলে 6 এর স্কোয়ার ইন্টু h, টোটাল কত হলো? 36 পাই h। এখন আমাদের কি বের করতে হবে? বাই হোয়াট ফ্যাক্টর শুড সে মাল্টিপ্লাই দ্য রেসিপি ইনগ্রিডিয়েন্ট। তাহলে অরিজিনাল যে রেসিপিটা ছিল সেটার সাথে সে কি পরিমাণ মাল্টিপ্লাই করলে সে তার কাঙ্ক্ষিত রেসিপিটা পাবে। অরিজিনাল কত ছিল? 16 পাই ইন্টু h, সে কত চাচ্ছে? 36 পাই ইন্টু h। তাহলে আমাদের ফ্যাক্টরটা কত হবে? ফ্যাক্টরটা কত হবে? v2/v1। v2 কত? 36 পাই ইন্টু h, আর v1 কত? 16 পাই ইন্টু h। তাহলে পাই পাই আর h কাটাকাটি গেল, তাহলে 36/16। তাহলে 36/16 মানে কত আসে? আমি যদি এটাকে যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 9 36, 4 2 8, 9/2। এখন আমি 36 কে 16 দিয়ে কাটাকাটি করলে কি আসে? 4 9 36 আর 4 4 16, 9/4। এখন 9/4 মানে কত? 2.25। অর্থাৎ আমাদের অরিজিনাল রেসিপির 2.25 গুণ করলে সালমা তার কাঙ্ক্ষিত রেসিপিটা পাবে। অর্থাৎ আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 9, এ সার্কুলার ওয়াল উইথ 18 মিটার ইনসাইড ডায়ামিটার ইজ ডাগ আউট 14 মিটার ডেপথ। The soil taken out of it has been spread out over a square shaped field with a diagonal of 18 into √2. The level of the field will rise by how much? অর্থাৎ 18 মিটার ডায়ামিটারের একটি সার্কুলার গর্ত খনন করা হলো যেটার গভীরতা হচ্ছে 14 মিটার। অর্থাৎ 18 মিটার হচ্ছে ডায়ামিটারের মান, অর্থাৎ 2r এর মান, আর এই 14 মিটার কি? 14 মিটার ডেপথ অর্থাৎ h এর মান। এখন 2r এর মান 18 আর h এর মান দেওয়া হচ্ছে 14। এখন এই যে মাটিটা, অর্থাৎ এই যে মাটিটা কাটা হলো, এই মাটিটা কেটে স্কোয়ার শেপে রাখা হলো, যে স্কোয়ার শেপের ডায়ামিটার হচ্ছে 18 ইন্টু √2। অর্থাৎ 18 ইন্টু √2 কি? ডি এর ভ্যালু, কারণ আমরা ডায়াগোনালকে কি ধরি? ডি ধরি। তাহলে ঘটনাটা কি হলো? ঘটনাটা হলো হচ্ছে 18 মিটার ডায়ামিটারের একটা জায়গা থেকে 14 মিটার গভীর পরিমাণ মাটি কাটা হলো। সেই 14 মিটার গভীর পরিমাণ মাটিকে এনে একটা জায়গাতে রাখা হলো স্কোয়ার আকারে। যে স্কোয়ারটার এইচটা কত, অর্থাৎ কতটুকু রাইজ, অর্থাৎ উচ্চতাটা কত, সেটা আমাদের বের করতে হবে। যেখানে ওই স্কোয়ার শেপ যে ফিল্ডটা সেটার ডায়াগোনাল দেওয়া আছে 18 ইন্টু √2। এখন আমরা সার্কুলার ওয়েল মানে যে বৃত্তাকার কূপটা আছে, এই বৃত্তাকার কূপের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কি হবে? সার্কুলার ওয়েল এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি হবে? দেখুন এই সার্কুলার ওয়েলের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা হবে, এখানে আমাদের টোটাল ভি ভলিউম কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে পাই ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে? এখানে 2r ইকুয়াল টু দেওয়া আছে 18, 2r ইকুয়াল টু কত? 18 দেওয়া। আর এর ভ্যালু আমি এখান থেকে কত পাই? 9। তাহলে 9 এর স্কোয়ার ইন্টু এটার উচ্চতা কত? 14। তাহলে এখানে টোটাল কত আসে গুণ করলে?
1134 ইন্টু পাই, অর্থাৎ আমাদের টোটাল 1134 পাই পরিমাণ মাটি কাটা হয়েছে। এটার ইউনিট কি হবে? ইউনিট কিন্তু অবশ্যই মিটার কিউব হবে। এখন এই মাটিকে আমি যদি এ স্কোয়ার শেপ ফিল্ডে রাখি, তাহলে এখন আমাদের ক্যালকুলেশনটা কি হবে? এ স্কোয়ার ফিল্ডের ক্ষেত্রে। এখন এই স্কোয়ার ফিল্ডের ক্ষেত্রেও কি হবে? টোটাল মাটির পরিমাণ কিন্তু 1134 পাই হবে, কারণ মাটি তো বাড়াবে বা কমবে না, তাই না? অর্থাৎ টোটাল মাটির পরিমাণ তো একই থাকবে। অর্থাৎ আমি কুয়া থেকে যে পরিমাণ মাটি তুলছি সেই মাটির পরিমাণ আমাদের স্কোয়ার ফিল্ডের আয়তনের সমান হবে। এখন এই স্কোয়ার ফিল্ডের আয়তন কত? এখন এই স্কোয়ার ফিল্ডের আয়তন কত সেটা বের করার জন্য আগে কিন্তু আমাদের এই স্কোয়ার ফিল্ডের দৈর্ঘ্য বা প্রস্থ কত সেটা বের করতে হবে। এখন আমার এই স্কোয়ার ফিল্ডের দৈর্ঘ্য বা প্রস্থকে আমরা এ ধরে নিলাম, যেহেতু এটা স্কোয়ার সেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই সমান হবে। এখন একটা স্কোয়ার ফিল্ডের দৈর্ঘ্য বা প্রস্থ যদি এ হয়, তাহলে ডায়াগোনালের সূত্র কি হয়? ডায়াগোনাল ডি ইকুয়াল টু আমরা কি জানি? এ ইন্টু রুট টু। এখন এই ডি এর ভ্যালু কত দেওয়া আছে? 18 ইন্টু রুট টু। এটা ইকুয়াল টু কত? এ ইন্টু রুট টু। তাহলে এখানে রুট টু কাটাকাটি করলে এ ইকুয়াল টু কত? 18। অর্থাৎ আমরা স্কোয়ার ফিল্ডের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পেয়ে গেছি। তাহলে নাও এখন আমাদের এই স্কোয়ার ফিল্ডের ভলিউম কত হবে? ভলিউম হবে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখন এই স্কোয়ার ফিল্ডের উচ্চতা কত সেটা কি আমরা জানি? না। এখন এই উচ্চতাটাকে আমরা বড় হাতের এইচ ধরে নিলাম। এটাকে আমরা কি ধরে নিলাম? বড় হাতের এইচ। আর আমাদের সার্কুলার ওয়েল অর্থাৎ কুয়োর ক্ষেত্রে উচ্চতা কত ছিল? ছোট হাতের এইচ। তাহলে আমাদের এক্ষেত্রে আয়তন কত হবে? এ ইন্টু এইচ। এখন এইটা ইকুয়াল টু কত হবে? অবশ্যই 1134 ইন্টু পাই। এখন আমি যদি এখানে এর ভ্যালু বসাই, তাহলে 18 ইন্টু বড় হাতের এইচ ইকুয়াল টু কত? 1134 ইন্টু পাই। তাহলে এখান থেকে আমাদের বড় হাতের এইচ এর ভ্যালু কত আসবে? 1134 ইন্টু পাই ডিভাইডেড বাই 18 স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এইচ এর ভ্যালু কত পাই? 11 মিটার পাই প্রায়। অর্থাৎ আমাদের স্কোয়ার ফিল্ডের যে উচ্চতাটা সেটা কত হবে? প্রায় 11 মিটার হবে। অর্থাৎ আমাদের অপশন ই হবে কারেক্ট অ্যান্সার। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। প্রবলেম 10. If a right circular cylinder's radius is halved and its height doubled, by what percent will the volume increase or decrease? অর্থাৎ একটি রাইট সার্কুলার সিলিন্ডারের রেডিয়াসকে যদি আমি হাফ করি এবং হাইটকে যদি ডাবল করি, তাহলে ওই রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউমের কি পরিবর্তন হবে, অর্থাৎ ভলিউমটা কি পরিমাণ ইনক্রিজ বা ডিক্রিজ করবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিলাম যে আমাদের অরিজিনাল রাইট সার্কুলার যে সিলিন্ডারটা ছিল, আমাদের অরিজিনাল রাইট সার্কুলার যে সিলিন্ডারটা ছিল সেটা রেডিয়াস ইকুয়াল টু কত? আর আমাদের হাইট কত? হাইট হচ্ছে এইচ। তাহলে এক্ষেত্রে আমাদের ভলিউম কি হবে? এটাকে আমরা ভি1 ধরলাম। ভলিউম আমরা কি জানি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের অরিজিনাল রাইট সার্কুলার সিলিন্ডারটির ভলিউম। এখন আমাদের নিউ রাইট সার্কুলার সিলিন্ডারের ভলিউম কি হবে দেখেন। নিউ রাইট সার্কুলার সিলিন্ডারের রেডিয়াসও পরিবর্তন হয়েছে, হাইটও পরিবর্তন হয়েছে। আমাদের নতুন রেডিয়াস কি হবে? নিউ রেডিয়াস হবে হাফ, অর্থাৎ আগে ছিল আর, এখন হবে হচ্ছে কত? r/2। এরপরে আসেন হাইট কি হবে? হাইট হচ্ছে ডাবল হবে, অর্থাৎ আগে ছিল এইচ, এখন কি হবে? 2h। তাহলে আমাদের নিউ ভলিউম কি হবে, যেটাকে আমরা v2 ধরতে পারি? নিউ ভলিউম হচ্ছে পাই ইন্টু নতুন রেডিয়াসের স্কোয়ার, অর্থাৎ r/2 এর স্কোয়ার ইন্টু এইচ মানে কত? নতুন উচ্চতা, অর্থাৎ 2 ইন্টু এইচ। তাহলে এখানে কত আসে? পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। তাহলে 2 আর 4 কাটাকাটি করলে নিচে একটা 2 থাকে। এখন এটাকে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এখন আমি এখানে এই পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ এই যে টার্মটা আছে এই টার্মটার পরিবর্তে কিন্তু আমি v1 লিখতে পারি। অর্থাৎ আমি এখান থেকে কি পেলাম? v2 ইকুয়াল টু হাফ ইন্টু v1। হাফ মানে কি? 50%। তাহলে 50% ইন্টু v1। অর্থাৎ আমাদের নতুন যে ভলিউমটা হলো, অর্থাৎ আমাদের রাইট সার্কুলার সিলিন্ডারের যে নতুন ভলিউমটা সেটা হচ্ছে পূর্বের ভলিউমের, অর্থাৎ v1 এর 50%, মানে হচ্ছে অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমাদের যে নতুন ভলিউমটা v2, এই ভলিউমটা কি হচ্ছে? 50% কমে গেছে, অর্থাৎ নতুন ভলিউমটা অর্ধেক হয়ে গেছে। সুতরাং আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। প্রবলেম 11. A cylindrical tank of radius r and height h must be redesigned to hold approximately twice as much liquid. Which of the following changes would be furthest from the new design requirements? অর্থাৎ আমাদের আর ব্যাসার্ধ বিশিষ্ট এবং এইচ উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক আছে।
যে ট্যাঙ্কটি আমরা এমনভাবে রিডিজাইন করব যাতে আমরা ডাবল পরিমাণ লিকুইড ধরাতে পারি। এর মানে কি, আমরা এমনভাবে রিডিজাইন করব যাতে আমাদের ভলিউমটা ডাবল হয়ে যায়, কারণ ভলিউম ডাবল হলে আমরা ডাবল লিকুইড ধরাতে পারবো। এখন আমাদের অ্যান্সার চাইছে কি, যে আমাদের এই যে নতুন যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের যে ডাবল হতে হবে লিকুইডের পরিমাণ, এই নতুন রিকোয়ারমেন্ট থেকে সবথেকে দূরে আসে কোন অপশনটা, অর্থাৎ এ বি সি ডি ই এই 5টা প্রস্তাব দেওয়া হলে এই 5টা প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবটা, অর্থাৎ কোন রিকোয়ারমেন্ট বা কোন কন্ডিশনটা আমাদের এই যে সত্য অর্থাৎ দ্বিগুণ হবে, এই সত্যের থেকে দূরে আসে। তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব? এই ম্যাথটা করার জন্য আমাদের তাহলে প্রত্যেকটা অপশনেরই ভ্যালু বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অপশনেরই আয়তন বের করতে হবে। এখন প্রত্যেকটা আয়তন বের করার আগে আমাদের রিকোয়ারমেন্টটা কত সেটা দেখে আসি। আমাদের রিকোয়ারমেন্টটা কি হবে? রিকোয়ারমেন্টটা কি ছিল? রিকোয়ারমেন্টটা হবে হচ্ছে দ্বিগুণ, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচটা হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের অরিজিনাল ভলিউম। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে সেটাকে ডাবল করতে হবে। এখন এই রিকোয়ারমেন্ট থেকে সব থেকে দূরে আছে কোনটা সেটা আমাদের বের করতে হবে। প্রথমে আমি অপশন এ নিই। দেখুন অপশন এতে কি বলছে, 100% ইনক্রিজ ইন আর এন্ড 50% ডিক্রিজ ইন এইচ, অর্থাৎ আর এর ভ্যালু 100% বৃদ্ধি করা হলো আর এইচ এর ভ্যালু 50% কমানো হলো। এখন আর এর ভ্যালু যদি 100% বৃদ্ধি করি আর এইচ এর ভ্যালু যদি 50% কমাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভলিউম কি হবে? ভি এ, অর্থাৎ এ এর ভলিউম পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে আর কিন্তু আমাদের এখানে 100% ইনক্রিজ করা হলো, অর্থাৎ অরিজিনাল আর ছিল কত? 100%, আর 100% ইনক্রিজ করা হলো। তাহলে এখন আমার আর কত? 200%। 200% মানে কত? 2। তাহলে আমাদের এখন টোটাল আর কত? 2r। তাহলে এটার স্কোয়ার ইন্টু আমাদের এইচ কি? এইচ হচ্ছে 50% কমানো হয়েছে, অর্থাৎ আমাদের অরিজিনাল এইচ ছিল 100% আর 50% কমানো হলে এখন এইচ কত আছে? 50%। 50% মানে কত? h/2, অর্থাৎ আমাদের নতুন রেডিয়াসটা হচ্ছে 2r আর নতুন হাইটটা হচ্ছে h/2। আমি চাইলে আরো লাইন বাড়াতে পারতাম, কিন্তু এভাবে প্রত্যেকটা অপশন আমি দেখাতে পারবো না, এই কারণে আমি আর লাইন বাড়ালাম না। এখন দেখুন এখানে পাই বসলো, আর 2r এর হোল স্কোয়ার মানে কত? 4 ইন্টু আর স্কোয়ার ইন্টু h/2। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে টোটাল কত আসলো? 2 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমাদের অপশন এ এর রিকোয়ারমেন্টটা অরিজিনাল রিকোয়ারমেন্টের সাথে মিলে গেল, অর্থাৎ আমাদের অপশন এ এর ভ্যালুগুলা অরিজিনাল রিকোয়ারমেন্টের সাথে কিন্তু হুবহু মিলে গেল। এখন আমি বাকি অপশনগুলো টেস্ট করে দেখব। অপশন বি এর ক্ষেত্রে আমরা ভলিউম কত পাবো? টোটাল পাই ইন্টু আর স্কোয়ার। এখন দেখুন আমাদের অরিজিনাল রেডিয়াস কত? 100%, আর রেডিয়াস যদি 30% কমে যায় তাহলে কত পার্সেন্ট রেডিয়াস আছে? 70%। 70% মানে কত? 0.70 ইন্টু আর টোটালের স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে 300% বাড়লো। এখন অরিজিনাল এইচ ছিল 100%, আর যদি 300% বাড়ে তাহলে টোটাল এইচ কত হলো? 400%। 400% মানে কত? 4 ইন্টু এইচ। তাহলে এখন যদি আমি গুণ করি পাই ইন্টু 0.7 আর এর হোল স্কোয়ার এটার সাথে 4 ইন্টু এইচ, তাহলে টোটালটা গুণ করলে পাই ইন্টু 749, অর্থাৎ 0.49 ইন্টু আর স্কোয়ার ইন্টু 4h। তাহলে এখানে টোটাল কত আসে? 1.96 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ অপশন বিটা আমাদের অরিজিনাল রিকোয়ারমেন্টের থেকে সামান্য একটু কম আছে। এখন বাকিগুলা বের করি। অপশন সি। অপশন সি এর ক্ষেত্রে আয়তন কি হবে? ভিসি ইকুয়াল টু কি হবে? পাই ইন্টু আর স্কোয়ার। তো এখানে আর এর ভ্যালু কত দেওয়া আছে? 10% ডিক্রিজ ইন আর, অর্থাৎ আর এর ভ্যালু 10% কমে গেছে। তো 10% কমে গেলে তাহলে কত পার্সেন্ট আছে? 90%। 90% মানে কত? 0.90। সাথে কত হবে? আর টোটালের হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 150% বেড়ে গেছে। তো অরিজিনাল এইচ ছিল আমাদের 100%, আর যদি 150% বেড়ে যায় তাহলে হবে টোটাল কত? 250%। 250% মানে কত? 2.5 ইন্টু এইচ, অর্থাৎ পাই ইন্টু 0.90 ইন্টু আর এর হোল স্কোয়ার ইন্টু 2.5 এইচ। এটাই হচ্ছে আমাদের সি এর ক্ষেত্রে ভলিউম। তাহলে এখানে কত হবে? পাই ইন্টু 9 9 81 আর স্কোয়ার ইন্টু 2.5 ইন্টু এইচ। তাহলে এটা টোটাল কত হবে? 2.025 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমাদের এই যে অপশন সি এর ক্ষেত্রে অরিজিনাল রিকোয়ারমেন্টের থেকে সামান্য একটু বেড়ে গেছে। এখন একইভাবে যদি আমি অপশন ডি এর ক্ষেত্রে বের করি তাহলে অপশন ডি এর ক্ষেত্রে কি হবে? ভিডি, এটার ভ্যালু কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার। আর কত হবে? 40% ইনক্রিজ ইন আর, আর এর ভ্যালু যদি 40% বেড়ে যায় তাহলে টোটাল কত হবে? 140%। তো 140% মানে কত? 1.40 ইন্টু আর টোটালের স্কোয়ার ইন্টু এইচ। নো চেঞ্জ ইজ এইচ, তার মানে এইচ এ কোনো চেঞ্জ হয় না, তার মানে আগেও এইচ ছিল এখনো এইচ আছে। তাহলে এই ভ্যালুটা টোটাল কত আসে? এটা আসে 1.96 পাই আর স্কোয়ার এইচ।
আবার অপশন ই এর ক্ষেত্রে কি আসে? অপশন ই এর ক্ষেত্রে ভি এর ভ্যালু আসে, অর্থাৎ আমাদের টোটাল ভলিউমটা আসে পাই ইন্টু আর স্কোয়ার। 50% ইনক্রিজ ইন আর, আর এর ভ্যালু 50% বেড়ে গেছে, তাহলে আর এর টোটাল ভ্যালু কত হলো? 150%। 150% মানে কত? 1.50 ইন্টু আর টোটালে হোল স্কোয়ার ইন্টু এইচ। এইচ হচ্ছে 20% কমে গেছে, তো 20% কমে গেলে কত পার্সেন্ট থাকে? 80%, কারণ টোটাল হচ্ছে বা অরিজিনাল এইচ হচ্ছে 100%, তাহলে 100% থেকে 20% কমে গেলে 80%। 80% মানে কত? 0.80 ইন্টু এইচ। তাহলে এই ভ্যালুটা টোটাল কত আসে? এই ভ্যালুটা আসে হচ্ছে 1.80 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এখন আমরা পাঁচটারই ভলিউম বের করে ফেললাম। এখন আমাদের বের করতে হবে কি, হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জেস উড বি ফারেস্ট ফ্রম দ্য নিউ ডিজাইন রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমাদের অরিজিনাল রিকোয়ারমেন্টের থেকে কোনটা সব থেকে বেশি দূরে আছে। তো প্রথমটা কত? দেখেন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কিন্তু সবার সাথে আছে। তো পাই আর স্কোয়ার এইচ এই টার্মটার কথা ভুলে যান। এটার সাথে ভ্যালু আছে 2, এটার সাথে 1.96, এটার সাথে 2.025, এটার সাথে আছে কত? 1.96, এটার সাথে 1.80। এখন এই পাঁচটা ভ্যালুর মধ্যে কোন ভ্যালুটা 2 এর থেকে সব থেকে বেশি দূরে? সেটা উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। তার মানে 2 এর থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে। বড় বা ছোট নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনটা সব থেকে দূরে হয়। দেখুন সব থেকে দূরে হয় হচ্ছে অপশন ইটা, 1.80। এটা কি পরিমাণ দূরে হয়? এটা হচ্ছে 20 ইউনিটে দূরে, মানে 0.20 পরিমাণ দূরে। আবার অপশন ডি নিলে কিন্তু 0.04 পরিমাণ দূরে। আবার অপশন বিও কিন্তু 0.04। অপশন এ কিন্তু সেম। অপশন সি কিন্তু 0.025 আর অপশন ই কিন্তু 0.20। তো 0.20 0.025 এর থেকে অবশ্যই অনেক অনেক বড়, অর্থাৎ অপশন ই হচ্ছে আমাদের সব থেকে বেশি দূরে আছে। কার থেকে বেশি দূরে? 2 এর থেকে। তাহলে 2 এর থেকে সব থেকে বেশি দূরে কোন সংখ্যাটা এই পাঁচটার মধ্যে? অপশন ই, অর্থাৎ 1.80। যেহেতু 1.80 সব থেকে বেশি দূরে, সুতরাং আমাদের অপশন ই হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমাদের ই এর ক্ষেত্রে মানটা আমাদের রিকোয়ারমেন্টের থেকে সব থেকে বেশি দূরে হবে। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। আমরা তাহলে পরের ম্যাথে যাই। Problem 12. The figure represents a deflated fire 6 inches wide as shown with a half the entire circle. The area of the half surface shown in the picture is 1/3 the area of the tire surface shown in the picture. The thickness of the tire when fully inflated is 3 inches. Assume the tire materials itself has negligible thickness. Air is filled into the deflated tire at a rate of 4 pi inch cube per second. How long in second will it take to inflate the tire? অর্থাৎ এখানে একটি হাফ দেওয়া আছে, যে হাফটির রেডিয়াস আমরা ধরে নিলাম আর। এখন এই আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি হাফ দেওয়া আছে, আর এখানে যে ইন্টায়ার যে অবজেক্টটা দেওয়া আছে, এই ইন্টায়ার অবজেক্টটার রেডিয়াস কত হবে? এইটা দেখেন হচ্ছে 6। এই 6 কি? টায়ারের হচ্ছে থিকনেস। এখন এই টায়ারের থিকনেস যেহেতু 6, তাহলে আমাদের এই যে ইন্টায়ার যে অবজেক্টটা, এটা রেডিয়াস কত হবে? আর প্লাস 6। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পেলাম। একটা কি, ভেতরে যে হাফটা আছে সেটা রেডিয়াস হচ্ছে আর, আমাদের টোটাল ইন্টায়ার যে অবজেক্টটা আছে অর্থাৎ বড় যে বৃত্তাকার যে অংশটা, সেটা রেডিয়াস হচ্ছে আর প্লাস 6। আর এই যে মাঝের অর্থাৎ এই যে ডট ডট যে অংশটা অর্থাৎ যে টায়ারটা, এই টায়ারটার থিকনেস কত? 6। এখন কি বলছে? দ্য এরিয়া অফ দ্য হাফ সারফেস শোন ইন দ্য পিকচার ইজ 1/3 দ্য এরিয়া অফ দ্য টায়ার সারফেস শোন ইন দ্য পিকচার। অর্থাৎ এখানে যে হাফটা দেওয়া আছে, এই হাফটির ক্ষেত্রফল হচ্ছে এই যে শুধু যে টায়ারটা আছে, অর্থাৎ এই যে 6 ইঞ্চি থিকনেস বিশিষ্ট শুধু যে টায়ারটা আছে, ওই টায়ারটার এরিয়ার 1/3 হবে। অর্থাৎ ভেতরে যে হাফটা আছে, এই হাফটার এরিয়া এই যে মাঝখানে 6 ইঞ্চি থিকনেসের যে টায়ারটা আছে, এই টায়ারটার এরিয়ার 1/3 হবে। এখন আমরা এই লাইনটাকে ইকুয়েশন আকারে বসানোর আগে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রফল একটু বের করে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমাদের এখানে টোটাল 3টা ক্ষেত্রফল আছে। একটা কি? হাফ এরিয়া। হাফ এরিয়া, হাফটির এরিয়া কত? হাফটি যেহেতু একটি বৃত্তাকার যেটা রেডিয়াস হচ্ছে আর, সেহেতু এটার এরিয়া কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার। এখন এই এন্টায়ার অবজেক্টের ক্ষেত্রফল কি হবে? এন্টায়ার অবজেক্ট এরিয়া। এখন এন্টায়ার অবজেক্টটাও কিন্তু বৃত্তাকার ছিল, যে বৃত্তের রেডিয়াস কত? আর প্লাস 6। সেহেতু এন্টায়ার অবজেক্টটার ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর প্লাস 6 এর স্কোয়ার। এরপর আসেন মাঝখানে যে টায়ার আছে সেই টায়ারটির ক্ষেত্রফল। তাহলে অতএব অনলি টায়ার এরিয়া, অর্থাৎ মাঝখানে যে টায়ারটি আছে সেই টায়ারটির এরিয়া কি হবে? এই এন্টায়ার অবজেক্টের এরিয়া থেকে
ভেতরের হাবের এরিয়াটা বিয়োগ করলে টায়ারের এরিয়া হবে। তো সেটা আমরা কিভাবে পাবো? পাই ইন্টু আর প্লাস 6 এর স্কোয়ার মাইনাস পাই ইন্টু আর স্কোয়ার। আপনি চাইলে এটাকে এভাবেও রেখে দিতে পারেন বা ক্যালকুলেশন করে ছোট করতে পারেন। এখন ক্যালকুলেশন করে ছোট করলে কত আসে? পাই ইন্টু আর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার মানে 36 প্লাস 6 দুনো 12 আর মাইনাস পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এখন আমাদের বিয়োগ করলে কত হবে? পাই আর স্কোয়ার কাটাকাটি গেল, তারপর এখানে থাকে 12 আর প্লাস 36 ইন্টু পাই, অর্থাৎ আমাদের টায়ারের এরিয়া কত হবে? 12 আর প্লাস 36 ইন্টু পাই। এখন আমাদের কি হবে? এখন আমাদের বলছে যে হাবের সারফেস এরিয়া, অর্থাৎ হাবের এরিয়াটা কত? পাই আর স্কোয়ার। তাহলে এখানে উপরে বসবে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি হবে? টায়ার সারফেস এরিয়া, অর্থাৎ টায়ারের এরিয়া, যেটা কত পাইছি আমরা? 12 আর প্লাস 36 ইন্টু পাই। এটার ভ্যালু কত হবে? 1/3। এখানে কত দেওয়া আছে? 1/3। এখন যদি আমি পাই পাই কাটাকাটি করে কোনাকুনি গুণ করি, তাহলে কত হবে? 3 আর স্কোয়ার ইকুয়াল টু 12 আর প্লাস 36। তাহলে এখন যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে 3 আর স্কোয়ার মাইনাস 12 আর মাইনাস 36 ইকুয়াল টু কত? 0। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমি সবগুলা টার্মকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কত থাকে? আর স্কোয়ার মাইনাস 4 আর মাইনাস 12, এটা ইকুয়াল টু কত? 0। তাহলে এটাকে মিডল ব্রেক করলে এখান থেকে আর এর ভ্যালু কত আসে? 6, মাইনাস 2। আমি মাঝখানে আর 2 লাইন ক্যালকুলেশন করলাম না, আপনারা এই 2 লাইন ক্যালকুলেশন একটু করে নিন। এখন আর যেহেতু রেডিয়াস, সেহেতু আর এর ভ্যালু কি হবে না? নেগেটিভ হবে না, অর্থাৎ -2 গ্রহণযোগ্য না, অর্থাৎ আর এর গ্রহণযোগ্য ভ্যালু কত? 6। অর্থাৎ আমাদের এই হাবের রেডিয়াস কত? 6। এখন আমাদের কি বলছে? এয়ার ইজ ফিল ইনটু দ্য ডিফ্লেটেড টায়ার এট এ রেট অফ 4 পাই কিউবিক ইঞ্চি পার সেকেন্ড, অর্থাৎ 4 পাই কিউবিক ইঞ্চি পার সেকেন্ড করে হচ্ছে আমাদের বায়ু বের হচ্ছে। তাহলে হাউ লং ইন সেকেন্ড, কত সময় লাগবে? উইল ইট টেক টু ইনফ্লেট দ্য এয়ার, অর্থাৎ সব বায়ু বাইরে বের হতে টোটাল কত সময় লাগবে। এখন ভেতরে কি পরিমাণ বাতাস আছে? তার আয়তনের সমান। কার আয়তন? টায়ারের আয়তনের সমান। তাহলে আমরা এখানে টায়ারের আয়তন কিভাবে বের করব? টায়ারের ভলিউমটা কি হবে? টায়ারের ভলিউমটা হবে হচ্ছে এন্টায়ার অবজেক্টের ভলিউম, যেটাকে ধরুন আমরা V1 ধরলাম, এন্টায়ার অবজেক্টের ভলিউম, আর বিয়োগ কি হবে? বিয়োগ হবে হচ্ছে হাবের ভলিউম, যেটাকে আমরা V2 ধরলাম। এখন এই এন্টায়ার অবজেক্টের ভলিউম, এটা কি হবে আমাদের? V1, আর ভেতরে যে হাব আছে সেটার ভলিউম কত? V2। এখন V1 মানে কি? V1 মানে হচ্ছে পাই ইন্টু আর, আর মানে কত? আর প্লাস 6, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ মাইনাস এখানে V2 মানে কি? ভেতরে হাব, তাহলে হাবের ক্ষেত্রে কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখন এইচ কোথা থেকে আসলো? এইচ দেখেন আমাদের এখানে দেওয়া আছে, দ্য থিকনেস অফ দ্য টায়ার হোয়েন ফুলি ইনফ্লেটেড ইজ 3 ইঞ্চিস, অর্থাৎ আমাদের এখানে যে 3 ইঞ্চি দেওয়া আছে, এটাই কিন্তু আমাদের এইচ এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের এইচ এর ভ্যালু দেওয়া আছে কত? 3, আর আর এর ভ্যালু আমরা কত বের করলাম? 6। তাহলে আমরা যদি এখানে আর এইচ এর ভ্যালুটা বসাই দিই, দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এখানে টোটাল কত আসে? 324 ইন্টু পাই। আমি মাঝখানে আর এক লাইন করলাম না, কারণ এখানে জায়গা নেই। তাহলে আমরা এখানে আর এর ভ্যালু 6 আর এইচ এর ভ্যালু 3 বসাই দিয়ে ক্যালকুলেশন করে টোটাল কত পেলাম? টায়ারটির ভলিউম 324 পাই। এখন আমাদের বের করতে হবে কি? এখন আমাদের বের করতে হবে টায়ারটি ইনফ্লেট হতে কত সময় লাগে। টায়ারটি ইনফ্লেট হতে ধরুন আমাদের সময় লাগে হচ্ছে টি পরিমাণ সময় লাগে। তাহলে সেটা কিভাবে বের করব? আমাদের টোটাল কি পরিমাণ বায়ু ধরে? 324 পাই পরিমাণ, 324 ইন্টু পাই পরিমাণ। এখন আমাদের প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ বের হয়? 4 পাই পরিমাণ বের হয়। তাহলে আমি 4 পাই দিয়ে ভাগ করব। তাহলে এখানে টোটাল কত আসে? 81 আসে। আর ইউনিট কি হবে? অবশ্যই সেকেন্ড, কারণ এখানে সেকেন্ড দেওয়া আছে। অর্থাৎ আমাদের এই টায়ারটি ইনফ্লেট হতে টোটাল 81 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ম্যাথটি প্রথমে ধরতে পারাটা একটু কঠিন, তবে ম্যাথটি একবার ধরতে পারলে ক্যালকুলেশন কিন্তু বেশি কঠিন না। অর্থাৎ আপনারা স্টেপ বাই স্টেপ যদি এভাবে আগান, তাহলে কিন্তু সহজে মিলে যাবে। তবে এখানে কঠিন যেটা আমি একটু আগেই বললাম, যে ম্যাথটি ধরতে পারা, অর্থাৎ এই কাজটা হবে এবং এই কাজটা করার জন্য আমাকে এইভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। দেখেই বোঝা যাচ্ছে এই ম্যাথটি একটু আনকমন। আর জি ম্যাথ 700 থেকে 800 লেভেলের অনেকগুলো ম্যাথে আছে এরকম আনকমন, তবে এরকম ম্যাথ পরীক্ষাতে খুব বেশি আসে না। আর আসলেও ভয় পাওয়ার কিছু নেই, আপনারা একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করবেন, তাহলে দেখবেন সঠিক উপায়টা বের হয়ে যাবে। এই ম্যাথটি সহ টাইপ 3 তে যতগুলা ম্যাথ নিয়ে আলোচনা করা হলো, আশা করি ম্যাথগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন।